ইতিহাস সাক্ষী প্রতিটি শক্তিশালী সাম্রাজ্যের পতনের আগে একটি মহাযুদ্ধ হয়। আজ 21 শতকে ইতিহাসে পাতায় প্রতিটি শক্তিশালী সাম্রাজ্য পতনের আগে একটা মহাযুদ্ধ দেখেছে। কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীতে যখন দুই পরাশক্তি আমেরিকা আর চীন একে অপরের টুটি চেপে ধরতে চাইছে, তখন মাঝখানে দাঁড়িয়ে মুচকি হাসছেন একজন মানুষ। তিনি আর কেউ নন, তিনি মস্কোর অধিপতি ভ্লাদিমির পুতিন। আপনার কি মনে হয় লড়াইটা শুধু ওয়াশিংটন আর বেজিং এর? একদমই না। পর্দার আড়ালে দাবার ঘুঁটি এমনভাবে সাজানো হচ্ছে, পুতিন যদি একবার হাত সরিয়ে নেন তবে এক নিমেষেই ধসে পড়তে পারে আমেরিকান ডলারের দাপট, অথবা চূর্ণ হয়ে যেতে পারে চীনের 2049 সালের সেই সোনালী স্বপ্ন। কেন ইউক্রেন যুদ্ধের পর আরো শক্তিশালী হয়ে উঠলেন পুতিন? কেন আমেরিকা আর চীন দুই পক্ষই রাশিয়ার দরজায় কড়া নাড়ছে লিটারালি? আজ খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের চাবিকাঠি কার হাতে তা জানলে আপনিও চমকে উঠবেন। আর ভিডিওটা ভয় পাবেন না, খুব লম্বা না, খুবই অল্প সময়ের ভিডিও। আপনাকে নতুন নতুন তথ্য দিয়ে চমকিত করব আমি, কাজল হায়দার। আমেরিকা এবং চীনের মধ্যে দ্বন্দ্ব এখন আর কেবল বাণিজ্যিক নয়, এটি এখন অস্তিত্বের লড়াই। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ইরান ইস্যুতে প্রচুর চীন হেল্প করেছে, শুধুমাত্র ইরানকে সাহায্য করার জন্য না, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা সরিয়ে চীনের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে। এরপরে তাইওয়ান ইস্যু আছে, তাইওয়ান ইস্যু নিয়ে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই চীনের একটি মুখোমুখি অবস্থা থাকে। কিংবা সেমিকন্ডাক্টর চিপের আধিপত্য, প্রতিটি মোড়ে এই দুই দেশ একে অপরের মুখোমুখি। আমেরিকা চায় তার একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে, আর চীন চায় 2049 সালের মধ্যে বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হতে। কিন্তু সরাসরি যুদ্ধের নামে ফলাফল কি হবে? সামরিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষই সমানে সমান, আর ঠিক এখানে রাশিয়ার গুরুত্ব বাড়ে। এই কথার ফাঁকে আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি। এই যে আমি বললাম দুই পক্ষে সমানে সমান, এটা থাকতো, বিশেষজ্ঞরা এই একই কথা বলেছেন, যদি ইরান যুদ্ধটা না হতো। এই ইরান যুদ্ধের 45 দিন বা 50 দিন 40 দিন যাই বলেন, আমরা কি দেখেছি? আমেরিকার মতো পরাশক্তির কাছে ইরান একলা দাঁড়িয়েছিল। শুধু দাঁড়িয়ে থাকেনি, প্রতি হামলা করেছে, মধ্যপ্রাচ্যের আমেরিকান বেসগুলোকে নাস্তানাবুদ করে দিয়েছে। ইসরায়েলেরও 12টা বাজিয়ে দিয়েছে, কারণ ইসরায়েলের বড় বন্ধু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যে তাদের অস্ত্র সমরাস্ত্র বিভিন্ন নিয়ে বাহবা কুড়াতো, তারা বলতো F-35 হচ্ছে তাদের অধরা একটি প্লেন, সেটাকেও ভূপাতিত করেছে ইরান। তাই এই যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরশক্তির কিন্তু কিছুটা বলবো না, অনেকটাই প্রকাশ্যে সামনে এসে পড়েছে একেবারে, যে তারা যে মুখে মুখে এত পাওয়ার বলতো, আসলে তাদের ইকুইপমেন্টগুলো খুবই দামি এবং খুবই সেকেলে হয়ে গেছে। তারপরেও আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র জিডিপি বলেন, সব কিছু বলেন, সব পৃথিবীর 1 নম্বর কান্ট্রি, সব ঠিক আছে। তারা কিন্তু একমাত্র পারমাণবিক অস্ত্র ছাড়া বাকি সব কিছু কিন্তু ইরান যুদ্ধে ব্যবহার করে ফেলেছে, এবং ইরান সেটা খুব ভালোভাবে রিয়েলাইজেট করেছে। আগে যেমন সব কিছু পৃথিবীর সমস্ত কিছুর পিছনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা বলছি, ব্রিটিশরা থাকতো, এখন সব কিছুর পিছনে চীন থাকে। আপনি দেখবেন, হিসাব করে দেখবেন, সব কিছু পেছনে চীন। ট্রাম্প আসার পরে যেটা হয়েছে, অন্যান্য প্রেসিডেন্ট যেটা লুকিয়ে করতো, কিছুটা পর্দার আড়ালে করতো, চীনের সাথে ফাইট করতো, ট্রাম্প এসে একদম প্রকাশ্যে সেটা শুরু করে দিয়েছে। রাশিয়া কেন, কি ফ্যাক্টর, এখন আমি আপনাদের বলছি। রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানটা কেমন? বর্তমান বিশ্ব ব্যবস্থায় কেবল একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের প্রধান কেন্দ্রবিন্দু। বিশেষ করে ইউক্রেন সংকটের পর পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার একটা ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা ক্রেমলিনকে বেইজিং এর আরও কাছাকাছি নিয়ে এসেছে। এই ইস্পাত কঠিন মৈত্রী কেবল সামরিক নয়, বরং একটি নতুন ভূ রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে, যা সরাসরি মার্কিন নেতৃত্বাধীন এক মেরু বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্রিক্স। আপনি
চিন্তা করতে পারবেন না, বিশ্বের 45টা বড় বড় কান্ট্রি ব্রিক্সে সদস্য হওয়ার জন্য আবেদন করে রেখেছে। লিটারালি আমি সত্যি কথা বলছি, আপনারা ইউটিউবে কন্টেন্ট দেখতে পারবেন, গুগলে সার্চ করে দেখতে পারবেন, বিভিন্ন বড় বড় আর্টিকেল পড়তে পারবেন। ব্রিক্সটাকে কন্ট্রোল করে, ইকোনমি পুরাটা কন্ট্রোল করে চীন, আর রাশিয়া কন্ট্রোল করে পুরা অস্ত্রের দিকটা। আমরা জানি দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকোনমি, যেটা চীন কন্ট্রোল করে। আর রাশিয়া কেন বৈশ্বিক সমীকরণে গেম চেঞ্জার, তার মূল কারণগুলো আমি 3টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1, জ্বালানি ও খনিজ সম্পদের একচ্ছত্ব আধিপত্য। রাশিয়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। ক্রুড অয়েল একটু ভারী, আপনার ভেনেজুয়েলা আমেরিকার পরে তাদের ক্রুড অয়েলটা ভারী কিন্তু ভালো। ইউরোপ যখন রুশ জ্বালানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, রাশিয়া তার বিশাল পাইপলাইন নেটওয়ার্কে চীনের দিকে ঘুরিয়ে দিয়েছে। পাওয়ার অফ সাইবেরিয়া প্রকল্পের মাধ্যমে চীনের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হওয়া মানেই হলো বেইজিংয়ের শিল্প বিপ্লব ও সামরিক অগ্রযাত্রা কোনো বাধা ছাড়াই চলতে থাকা। ইরানও দেয়, ইরান তাদের 80% তেল চীনকে দেয়, কিন্তু রাশিয়া 50%-এর বেশি দেয়। যুদ্ধের ময়দানে জ্বালানি সরবরাহ যার হাতে থাকবে, বৈশ্বিক অর্থনীতির নাটাই মূলত তার নিয়ন্ত্রণে থাকবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যা তেল আছে, টেক্সাসে, ডালাসে, যেখানে যেখানে আছে নিজস্ব, তারপরে সারা বিশ্ব থেকে তারা চুরি করে। ভেনেজুয়েলা থেকে চুরি করেছে, বিভিন্ন জায়গাতে, ইরাক থেকে, কুয়েত থেকে চুরি করা তেল তারা রিজার্ভ রেখেছে। আমেরিকার তেলটা, ক্রুড অয়েলটা হচ্ছে অত্যন্ত ময়লা, এটা রিফাইনিংয়ের জন্য অনেক কষ্ট পড়ে, এই জন্য আমেরিকান তেল সবাই কিনতে পারে না। এবার নাম্বার 2, অপ্রতিরোধ্য সামরিক প্রযুক্তি। প্রথাগত সমরাস্ত্রের বাইরে রাশিয়ার হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যেমন জিরকন বা কিনজাল, বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। রাশিয়ার S-400 এবং পরবর্তী প্রজন্মের S-500 ডিফেন্স সিস্টেম আকাশপথকে অবৈধ করে তুলেছে। চীনের বিশাল জনবল এবং রাশিয়ার এই বিধ্বংসী প্রযুক্তির সমন্বয়ে এমন একটি সামরিক শক্তি তৈরি করেছে যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা আধিপত্যের জন্য বড় হুমকি। নাম্বার 3, ইউরেশিয়া সংযোগ ও কৌশলগত অবস্থান। ভৌগোলিকভাবে রাশিয়া ইউরেশিয়ার মেরুদণ্ড। আর্কটিক মহাসাগর থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত রাশিয়ার যে বিস্তৃতি, তা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য অপরিহার্য, মাস্ট বি। রাশিয়া চীন এক পক্ষে থাকায় এশিয়া লজিস্টিক এবং সাপ্লাই চেইন বজায় রাখা আমেরিকার জন্য কঠিন হয়ে পড়ছে। 2026 সালে বর্তমান প্রেক্ষাপটে উত্তর সাগরীয় রুট রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় এটি বিশ্ব বাণিজ্যের এক নতুন এবং সংক্ষিপ্ত বিকল্প পথ হিসাবে আবির্ভূত হয়েছে। রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রাগার এবং কৌশলগত সুবিধাগুলো দেশটিকে এমন এক অবস্থানে বসিয়েছে, বেইজিং মস্কো অক্ষয় শক্তি এখন বৈশ্বিক কূটনীতির নতুন কন্ট্রোলার, নিয়ন্ত্রণ করে তারা। রাশিয়ার সমর্থন যে পক্ষে থাকবে, বৈশ্বিক শক্তি এবং সম্পদের ভারসাম্য সেই দিকেই হেলে পড়বে। এতক্ষণ যে আমি আপনাদের সাথে কথা বললাম, আপনারা মনে করছেন যে চীন এবং রাশিয়ার সম্পর্ক খুব ভালো, আমেরিকার দূরত্ব। রাশিয়া যদি এত কিছু থাকে, রাশিয়া কেন নয়? তারা তো একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ ছিল। ভাঙার পরে রাশিয়া মস্কোকে অধীন করে রাশিয়ার সৃষ্টি হয়েছে এবং রাশিয়াকে সে সোভিয়েত ইউনিয়নের জায়গায় নিয়ে যাচ্ছে পুতিন কেন নয়? অনেকগুলো কারণ আছে। এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আপনারা খবর সংযোগে সাবস্ক্রাইব করে রাখেন। আমি খুব দ্রুত এই নিয়ে একটা ভিডিও বানাবো। সবাই বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবার আমেরিকা কি রাশিয়াকে ফেরাতে পারবে? বর্তমান যদি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকা রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে জটিল মোড়ে কিন্তু অতিক্রম করছে। ওয়াশিংটন যে হাত গুটিয়ে বসে নেই, তা তাদের সাম্প্রতিক কৌশলগুলো থেকে স্পষ্ট। জানি ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বাইডেন প্রশাসন ছিল, রাশিয়ার সাথে অনেক দূরত্ব হয়েছিল, একদম দূরত্ব। কারণ ট্রাম্পের আগে যে প্রেসিডেন্টগুলো আমেরিকা শাসন করেছে, তারা ন্যাটো শক্তিশালী অংশীদার ছিল এবং ন্যাটো মূলত রাশিয়াকে ঘিরে ফেলছিল। ইউরোপ সবসময় ভাবতো, এখনো ভাবে, ভবিষ্যতে ভাবতে পারে যে রাশিয়া তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু ট্রাম্প এই জায়গায় কি করেছে? ট্রাম্প তো ব্যবসায়ী, ট্রাম্প এসে এ ধারণা পুরো পাল্টে দিয়েছে। বলা হয়ে থাকে যে পুতিন আর ট্রাম্পের সম্পর্ক খুব ভালো, এবং অনেক ক্ষেত্রে ইউক্রেনের ক্ষেত্রে দেখা গেছে যে পুতিনের পক্ষে ট্রাম্প আগেভাগে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে।
এবং এটাও কথিত আছে, লেটস ইউ রিমাইন্ড দ্যাট, যে ট্রাম্প যে ভোটে নির্বাচিত হয়েছে, যে এখানে রাশিয়ার হ্যাকারদের খুব বড় একটা অবদান আছে। কারণ পুতিন ভালো করে জানে ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী, ব্যবসায়ীর সাথে একটা ডিল করা সম্ভব। আমেরিকার কৌশল ও ডিভাইড অ্যান্ড রুল। আমেরিকার দীর্ঘদিনের ভূ রাজনৈতিক লক্ষ্য হলো ইউরেশিয়ার শক্তিগুলোর মধ্যে বিভাজন বজায় রাখা। ওয়াশিংটন ভালো করেই জানে চীন ও রাশিয়ার কৌশলগত ঐক্য মার্কিন ডলারের আধিপত্য এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই ইউক্রেন যুদ্ধের মধ্যেও আমেরিকা পর্দার আড়ালে রাশিয়াকে চীনের প্রভাব বলয় থেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞা আর কূটনৈতিক বিচ্ছিন্নতা পুতিনকে বেজিংয়ের আরও কাছে ঠেলে দিয়েছে। রাশিয়াকে ফেরানোর পথে সবচেয়ে বড় বাধা হলো তীব্র আস্থার সংকট। ওই যে আমি বললাম সোভিয়েত ইউনিয়নের সময় 90 দশক 80 দশক, পুতিন বারবার অভিযোগ করে 1990-এর দশকে ন্যাটোর বিস্তার না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমারা রাশিয়াকে ধোঁকা দিয়েছে। মিনস্কো চুক্তি বাস্তবায়ন না হওয়া এবং রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দেওয়ার আলোচনা এবং অবিশ্বাসকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, একদম হাই লেভেলে। আর বর্তমান আপডেট ও ভবিষ্যৎ হচ্ছে 2026 সালের এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিকল্প অর্থনীতি ব্রিক্স, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, মুদ্রার প্রসার এবং ডলারাইজেশন প্রক্রিয়া ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের ভূমিকা। চীন এখন রাশিয়ার প্রধান অর্থনৈতিক লাইফলাইন, যা ভাঙা আমেরিকার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমেরিকা হয়তো রাশিয়াকে ফেরানোর চেষ্টা করবে, কিন্তু পুতিন এখন আর পশ্চিমা মরীচিকার পেছনে না ছুটে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ার দিকে বেশি মনোযোগী। তাই আপাতত ওয়াশিংটনের কোনো প্রলোভনই পুতিন চীনের হাত ছাড়বে না বলে এই সময় মনে হচ্ছে। কিন্তু ভূ রাজনীতির সমীকরণটা আপনারা জানেন, ভূ রাজনীতি হচ্ছে কেউ কারো শত্রু না, কেউ কারো বন্ধু নয়, যে যার স্বার্থটাই আগে। পুরো সমীকরণটা একবার কল্পনা করুন। একদিকে আমেরিকার দশকের পর দশক ধরে গড়ে তোলা সাম্রাজ্য টিকিয়ে রাখার লড়াই, অন্যদিকে চীনের বিশ্বজয়ের নেশা। আর এই দুই দানবের মাঝখানে দাঁড়িয়ে দাবার শেষ চালটা চালার অপেক্ষায় ভ্লাদিমির পুতিন। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ, যে কথাটা আমি 30 সেকেন্ড আগে বলেছি। রাশিয়া কি আসলে চীনের নিঃস্বার্থ বন্ধু? কি মনে হয়? নাকি পুতিন কেবল অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণে যখন আমেরিকা ও চীন একে অপরকে রক্তাক্ত করে দুর্বল হয়ে পড়বে? ইতিহাস বলে সাম্রাজ্যের পতনের শব্দ সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় ভেতর থেকেও আসে। রাশিয়ার একটা ভুল সিদ্ধান্ত যেমন ধ্বংস করতে পারে ট্রাম্পের স্বপ্ন, তেমনি পুতিনের একটি নীরবতা ঘুরিয়ে দিতে পারে শি জিনপিংয়ের 2049 সালের লক্ষ্যমাত্রা। পরের বিশ্বযুদ্ধ কি তবে কোনো দেশের সীমান্ত নয়, বরং রাশিয়ার কোনো এক গোপন কক্ষে নির্ধারণ হয়ে গেছে? আপনাদের কি মনে হয়, পুতিন কি শেষ পর্যন্ত কিং মেকার হিসেবে থাকবেন, নাকি নিজেই হয়ে উঠবেন বিশ্বজয়ী সম্রাট? আপনার যুক্তি আমাদের কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে আলোচনার মোড়। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা এই রোমহর্ষক ভূ রাজনীতি সম্পর্কে জানতে পারে। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খবর সংযোগের পরবর্তী ধামাকা এপিসোডে, যেখানে আমি বলবো কেন রাশিয়া এক সময় একচ্ছত্র আধিপত্য করবে পুরো পৃথিবী জুড়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।